সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে তথাকথিত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার অংশগ্রহণে আল জাজিরা থেকে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল সেটি বাংলাদেশ আওয়ামী লীগের সরকারকে মারাত্মকভাবে জখম করেছিল। সেই সূত্র ধরে কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগ সরকার নানান রকম বিড়ম্বনায় পড়ে। সেই প্রতিবেদনের পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপর স্যাংশন জারি করেছিল বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির উপর। সেই জুলকারনাইন স্যার কিন্তু বিদেশে বসে তার ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সেই হামলার ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই জুলকারনাইন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। জুলকারনাইন এমনটি বলার চেষ্টা করেছেন যে এই ওসমান হাদির মতো যারা জুলাই যোদ্ধা রয়েছে কিংবা দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, তাদের উপর আক্রমণ চালানোর জন্য ভারতের পক্ষ থেকে ৮০ জন সন্ত্রাসীকে বাংলাদেশে ঢুকানো হয়েছে। তার এই বক্তব্য যে কতটা অসার এবং মনগড়া তার বড় প্রমাণ হচ্ছে এই ধরনের আক্রমণের শিকার কিন্তু এমন কেউ হয়নি যিনি বিএনপির কোনো প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী নন। আপনারা লক্ষ্য করুন, যদি ভারত এই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করত এবং আওয়ামী লীগ যদি এর সাথে সম্পৃক্ত থাকতো, তাহলে সবার আগে কিন্তু হামলা চালানো হতো এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মতো তরুণ নেতৃত্বের উপর। কিন্তু তা না করে কেন হাদির উপর এই ধরনের হামলা করা হয়েছে তা একটু চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারি। কারণ এই হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে গিয়ে এমন একজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন যে প্রার্থীর বিরুদ্ধে কিন্তু সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের যথেষ্ট অভিযোগ রয়েছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে যে তিনি অনেক আগে থেকেই চাঁদাবাজি করেন তার বিরুদ্ধে কিন্তু সেরকম একটি অভিযোগ রয়েছে। তাই এরকম একজন প্রভাবশালী নেতার নেতৃত্ব যদি হুমকির সম্মুখীন হয় বা কেউ সেটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, তাহলে কি তিনি বসে থাকবেন? নিশ্চয়ই থাকবেন না। এই জন্য তিনি যে কাজটি করেছেন সেই কাজের সাথে অনেকে জড়িত রয়েছেন বলে আমরা আশঙ্কা করছি, এবং আমরা আশঙ্কা করছি জুলকারনাইন স্যার এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ঘটনার সংঘটনের পেছনে তার একটি বড় হাত রয়েছে এবং এখন পর্যন্ত সে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করে চলছে। এ কারণেই হাদির উপর হামলাকারীদের ব্যাপারে তিনি যেসব তথ্য দিয়ে যাচ্ছেন তাতে করে মনে হচ্ছে তিনি মস্ত বড় একজন জ্যোতিষী হয়ে উঠেছেন, এবং এসব করতে গিয়ে তিনি মূলত যাদেরকে দায়ী করার চেষ্টা করছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতাকর্মী। প্রিয় দর্শক, আসুন এই সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখে আসি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার শুটার এবং তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন স্যার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য দিয়েছেন। জুলকারনাইন ওই পোস্টে লিখেন, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। শুটারকে আওয়ামী লীগ নেতারা সহায়তা করছে জানিয়ে তিনি লিখেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনার চেষ্টা রয়েছে।
অস্ত্রজামের কারণে শুটার একাধিক গুলি করতে ব্যর্থ হয় উল্লেখ করে এই সাংবাদিক আরও লিখেছেন, এদিকে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। সূত্র দাবি করেছে, ফয়সালের মতোই আরেক অস্ত্রধারী ক্যাডার চট্টগ্রাম যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত 13 মে 2025 রাজধানী ঢাকার গুলশান এলাকা হতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেফতার করা হয়। তবে 29 জুলাই 2025 সাজ্জাদ সুপ্রিম কোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন। এসব অস্ত্রধারীদের গতিবিধি সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি উল্লেখ করে এই সাংবাদিক আরও লিখেছেন, অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যে সকল অস্ত্রধারী ক্যাডারদের বিভিন্ন মামলায় জামিন প্রদান করা হয়েছে তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান যাচাই ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন হাদির উপর হামলাকারীরা ট্রেনে চড়ে সিলেট দিয়ে পালিয়ে গিয়েছে বলে একটি কথা শোনা গেলেও জুলকারনাইন স্যার দাবি করেছেন তারা হালুয়াঘাট দিয়ে পালিয়ে গিয়েছেন এবং তারা এখন ভারতের কোথায় অবস্থান করছেন, কার তত্ত্বাবধানে অবস্থান করছেন সেটিও তিনি বলে দিচ্ছেন। এসব বলার মধ্য দিয়ে তিনি এই ঘটনার জন্য শুরু থেকে আওয়ামী লীগকে দায়ী করে এসেছেন। জুলকারনাইন স্যারের বোঝা উচিত আওয়ামী লীগ কোনো বানে ভেসে আসা দল নয়। এদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত তার কিন্তু বিস্তৃত সংগঠন রয়েছে এবং সেই সংগঠনটি অত্যন্ত শক্তিশালী। তাই এভাবে মিথ্যে আওয়ামী লীগকে দোষারোপ করে আওয়ামী লীগের যে অবস্থান তাকে কোনোভাবেই দুর্বল করা যাবে না। বর্তমান সরকার হয়তো কৌশলগত কারণে আওয়ামী লীগকে এখন নির্বাচন করতে দিতে চাচ্ছে না, কিন্তু আমাদের বিশ্বাস শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হবে এবং একই সাথে আওয়ামী লীগ আগামী সরকারও গঠন করবে। যদি সরকার গঠন করতে নাও পারে তাহলে তারা অবশ্যই শক্তিশালী বিরোধী দল হিসেবে এদেশের সংসদে অবস্থান করবে। এই অবস্থায় জুলকারনাইন স্যারের মতো যারা নানাভাবে ষড়যন্ত্র করে চলছে, আমরা বিশ্বাস করি সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেবে। জুলকারনাইন স্যার যদি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, তিনি যদি মনে করেন আওয়ামী লীগকে তিনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন, তাহলে তিনি বুকার স্বর্গে বাস করছেন। কারণ এদেশের অনেক বড় বড় শক্তি কিন্তু আওয়ামী লীগে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদের কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। আওয়ামী লীগ কিন্তু ফিনিক্স পাখির মতো বারবার এদেশের আকাশে পাখা মেলেছে। তাই আমরা বলবো, অনেক হাতি ঘোড়ায় তো গেল তল, এখন জুলকারনাইন স্যারের মতো মশা যদি বলে কত জল, তাহলে সেটি কিন্তু আমাদের মধ্যে এক ধরনের হাস্যরসের সৃষ্টি করবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।